অবস্থায় আপনি কারো সাথে যোগাযোগ করতে পারবেন না। একাকিত্ব আপনাকে সবসময় ঘিরে থাকবে। আরো ভয়ঙ্কর ব্যাপার হলো প্রায় সময় এখানে বেশ বড় বড় ঝড় হয়। সেই সব ঝড়ের তাণ্ডব এতটাই ভয়ঙ্কর হয় যে মাঝে মধ্যে সমুদ্রের পানি এসে টাওয়ারের উপরে উপচে পড়ে। এমনকি এই কাজে মৃত্যু পর্যন্ত হতে পারে। আরো কি কি মহাবিপদ এখানে ওত পেতে থাকে তা একটু পরেই জানতে পারবেন। এখন হয়তো এসব দেখে আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে এই লাইট হাউস সমুদ্রের মাঝেই কেন তৈরি করা হয়েছে, এর কাজেই বা কি, আর কেনই বা এই লাইট হাউসের উপরে সবসময় নজর রাখতে হয়, কেন এর লাইট কখনো বন্ধ করা যায় না। রহস্যময় এই লাইট হাউসের আদ্যপান্ত জানতে হলে আমাদেরকে কয়েক বছর পিছনে ফিরে যেতে হবে। তখন যাতায়াতের জন্য না ছিল কোনো গাড়ি আর না ছিল অন্য কোনো যানবাহন বা আকাশপথ। তাই বিশাল লম্বা পথ পাড়ি দেওয়ার জন্য একমাত্র উপায় ছিল পানিপথ। সেই সময় ক্যাম্পেড মারিয়াস নামের একজন অসাধারণ নাবিক ছিলেন। তিনি অনেক প্রতিকূল অবস্থাতেও সমুদ্র পাড়ি দিতে পারার জন্য বেশ বিখ্যাত ছিলেন। তো একবার তিনি সমুদ্রের মাঝে ঘুটঘুটে অন্ধকার একটা জায়গা পাড়ি দিচ্ছিলেন। ঠিক তখনই সমুদ্রের নিচে থাকা কিছু পাথরের সাথে জাহাজের ধাক্কা লাগে। সেই সময় জাহাজগুলো তৈরি করা হতো কাঠ দিয়ে, যার কারণে জাহাজের নিচে খুব সহজেই ফাটল ধরে যায় আর পানি ঢুকে বেশ ক্ষয়ক্ষতির শিকার হয় জাহাজটা। এই দুর্ঘটনার পর ক্যাপ্টেন মার্সিয়াস এর সমাধান খুঁজতে থাকেন। তিনি এমন কিছু তৈরি করতে চাচ্ছিলেন যে এই ধরনের সমস্যা থেকে বাঁচানোর জন্য আগে থেকে জাহাজের নাবিকদেরকে সতর্ক করতে পারবে। কিন্তু এখানে মহা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় প্রশান্ত মহাসাগরের বিশালতা। কারণ প্রশান্ত মহাসাগর এতটাই বড় আর বিশাল যে যদি 7টা মহাদেশের সমস্ত ভূমিও একত্র করা হয় তবুও প্রশান্ত মহাসাগরের আয়তনই বেশি থাকবে। হাজার হাজার বছর আগে যখন নাবিকেরা এই বিশাল সমুদ্র পাড়ি দিয়ে যাতায়াত করত তখন তাদের সমুদ্রের নিচে থাকা কোনো কিছু সম্পর্কেই কোনো ধারণা থাকতো না। এমনকি তাদের সামনে থাকা রাস্তা সম্পর্কে তাদের কোনো আইডিয়া ছিল না। সেই সময় পথ নির্দেশের জন্য কোনো রকম প্রযুক্তি তো ছিলই না যেটা তাদেরকে রাস্তা চিনতে সাহায্য করতে পারত। মূলত সেই সময় নাবিকদের সমুদ্র পাড়ি দেওয়ার জন্য সূর্যের দিকে কিংবা চাঁদ তারার উপর নির্ভর করে চলতে হতো। আর এই দিক নির্দেশনার সমস্যার জন্য চলতি পথে বাড়তি আরো দু একটা উটকো ঝামেলা এসে জড়ো হতো, যেমনটা ক্যাপ্টেন এলিসের সাথে হয়েছিল। একবার ক্যাপ্টেন এলিস তার নাবিকদের সাথে প্রশান্ত মহাসাগর পাড়ি দিচ্ছিলেন। তো একদিন রাতে হঠাৎ করে ঝড় শুরু হয়। পুরো আকাশ কালো মেঘে ঢেকে যায়। আকাশের সব তারাও মেঘের নিচে ঢাকা পড়ে যায়, যার কারণে প্রচন্ড ঝড়ের মধ্যে তারা রাস্তা হারিয়ে ফেলে। যখন সকাল হয় তারা দেখতে পায় বিশাল সমুদ্রের মাঝে তারা হারিয়ে গেছে। তাদের কাছে তখন খাওয়ার জন্য কিছুই ছিল না, না ছিল পানি, না ছিল কোনো খাবার। ক্ষুধা আর তৃষ্ণায় নাবিকদের অবস্থা বেশ খারাপ হয়ে যায়। তারা সমুদ্রের বিশাল পানির মধ্যে থেকেও পানির অভাবে তৃষ্ণায় কাতর হয়ে গিয়েছিল। এমনকি অনেক নাবিক মারাও গিয়েছিল। এরপর অনেক কষ্টে ক্যাপ্টেন তীরের দেখা পায়। এরপরে মূলত লাইট হাউস তৈরির যাত্রা শুরু হয়। মিশরের ভূমধ্য সাগরের পাশেই ছিল আলেকজান্দ্রিয়া। সেই সময়ে সেখানকার শাসক ছিলেন টলেমি দ্য সেকেন্ড ফিলাডেলফিয়া। কিন্তু এই রাজ্যের জন্য সেই সময়ে সবচাইতে বড় সমস্যা ছিল তাদের অবস্থান বা লোকেশন। আপনি যদি এই ছবিটা একটু ভালো করে লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন। এই শহরের মধ্যে প্রবেশের জন্য এই জায়গাটা দিয়ে যাতায়াত করতে হতো। আর এই জায়গাটার আশেপাশে অনেক বড় বড় পাথর ছিল, যার ফলে এই শহরে বাণিজ্য করতে আসা জাহাজগুলো যখন এই রাস্তা দিয়ে পার হতো তখন খুব সহজে পাথরগুলোর সাথে জাহাজগুলো ধাক্কা লাগতো। আর এর ফলে কখনো কখনো এসব জাহাজগুলো ডুবে যেত কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হতো। তাই দিন দিন এই রাজ্যে বাণিজ্যিক জাহাজ কমে যাওয়ার কারণে অর্থনৈতিক দিক দিয়ে বেশ পিছিয়ে পড়তে থাকে। টলেমি তখন এই রাজ্যকে রক্ষা করার জন্য সেই সময়ে সবচাইতে বিখ্যাত আর্কিটেক্ট সোস্ট্রাসাস অব দা সিনিডাসের কাছে ছুটে যান। তার কাছে এই সমস্যা থেকে মুক্তির জন্য প্রার্থনা করেন। দুইজন মিলে তখন একটা আইডিয়া বের করেন। পানির উপরে তারা এমন একটি দুর্গ গড়ে তুলবেন যার উপরে থাকা আলোক রশ্মি সমুদ্রে থাকা জাহাজগুলোকে গাইড করবে। সেই সাথে এটা পানির নিচে থাকা পাথরের ব্যাপারেও আগে থেকে সাবধান করতে থাকবে। সেই পরিকল্পনা অনুযায়ী তারা কাজ শুরু করে দেয়। কিন্তু তখনও তিনি ভাবতে পারেননি যে তিনি যা করতে চলেছেন সেটা একসময় পুরো পৃথিবীতে অন্যতম একটা সৃষ্টি হয়ে উঠবে, যা পুরো পৃথিবীতে আলেকজান্দ্রিয়ার বাতিঘর নামে পরিচিত হয়ে উঠবে। আলেকজান্দ্রিয়ার সেই বাতিঘরের উচ্চতা ছিল 384 ফুট। এটা পুরোটাই বানানো হয়েছিল সাদা মার্বেল পাথর দিয়ে। এই লাইট হাউসের মাথার উপরে সেই সময় প্রতিনিয়ত আগুন জ্বলতে থাকতো, যার জন্য সব সময় এখানে তেল আর কাঠের যোগান দিতে হতো। এমনকি এই বাতিঘরকে পরবর্তীতে পৃথিবীর 7ম আশ্চর্যের একটা হিসেবেও স্বীকৃতি দেওয়া হয়। শুধুমাত্র এই উচ্চতার জন্য এটা বিখ্যাত ছিল না, সেই সাথে ছিল এর অসাধারণ ডিজাইন। মূলত সেই সময় আলোর রশ্মি বা তীব্রতা ছড়িয়ে দেওয়ার জন্য আয়না আর লেন্স দিয়ে একটা ডিজাইন তৈরি করা হয়, যাতে করে এই বাতিঘরের আলো অনেক দূরে থাকা জাহাজের নাবিকদের পথ দেখাতে পারে। বর্তমান সময়ে প্রায় সব লাইট হাউসে ফ্রেসনেলের সেই লেন্স ব্যবহার করা হয়। লেন্সের এই আবিষ্কার লাইট হাউসকে এক নতুন রূপ দিয়েছিল, যে কারণে এখনো সমুদ্রের বুকে জাহাজগুলো নিরাপদে যাতায়াত করতে পারে। কি লাইট হাউসের ভয়ঙ্কর এই দিকগুলো জানার পর আপনার বুকের ধুকধুকানি আরো বেড়ে গিয়েছে? আর এজন্যই কোনো স্বাভাবিক মানুষকে এত পারিশ্রমিক দেওয়ার পরেও নির্জন এই লাইট হাউসে থাকতে চায় না, কারণ কেউ কখনো নিজেকে এই ভয়ঙ্কর এবং নির্জনতার মাঝে হারাতে চায় না।
পারস্য উপসাগরের ছোট্ট একটা দেশ কাতার। আয়তনে মাত্র 11,581 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে বিশ্বের 90তম দেশ কাতার। বাংলাদেশের তুলনায় প্রায় 13 গুণ ছোট এই দেশটি। 1971 সালের 1 সেপ্টেম্বর ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে কাতার। সেই সময় ব্রিটিশ উপনিবেশগুলোর মধ্যে কাতার ছিল সবচেয়ে গরিব, কিন্তু বর্তমানে এই দেশটির চিত্র একদম ভিন্ন। বিশ্বের অন্যতম ধনী দেশ কাতার। 2016 সালের হিসেব অনুযায়ী ছোট্ট এই দেশটির মাথাপিছু বার্ষিক আয় $1,30,000 মার্কিন ডলার। গ্রীষ্মকালে কাতারের তাপমাত্রা 60 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে এবং কাতারের সিংহভাগ এলাকা মরুভূমি। একসময় উপসাগরের মাছ বিক্রি করে জেলেদের উপর নির্ভর করত কাতারের দুর্বল অর্থনীতি, কিন্তু বর্তমানে কাতারের অর্থনীতি চোখে পড়ার মতো। আরব বিশ্বের সবচেয়ে বড় মিডিয়া কোম্পানি আল জাজিরার জন্ম কাতারে। এছাড়াও গগনচুম্বী অট্টালিকা, শপিং মল আর বিলাসবহুল গাড়ির স্রোত রয়েছে কাতারে। কাতারের অর্থনীতিতে এই ব্যাপক পরিবর্তন কিভাবে, চলুন জেনে নেওয়া যাক। মধ্যপ্রাচ্যের দেশগুলো ধনী হওয়ার অন্যতম কারণ হচ্ছে প্রচুর প্রাকৃতিক সম্পদ। কাতারও তার ব্যতিক্রম নয়। কাতারের প্রধান প্রাকৃতিক সম্পদ খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস। 1940 সালে কাতারের প্রথম তেলের খনি আবিষ্কার হয়, কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে 1960 সালে তা প্রায় শূন্য হয়ে পড়ে। 70-এর দশকে সেল কোম্পানি বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র আবিষ্কার করে কাতারে, কিন্তু তখন প্রাকৃতিক গ্যাস খুব একটা লাভজনক না হওয়ায় সেল কোম্পানি সেদিকে আগ্রহ দেখায়নি। তাছাড়াও তখনকার দিনে গ্যাস শুধু পাইপের মাধ্যমে সরবরাহ করা সম্ভব ছিল, যা ছিল অত্যন্ত ব্যয়বহুল। 1995 সালে ক্ষমতা পরিবর্তনের মাধ্যমে হামিদ বিন খলিফা আল থানি তার পিতাকে ক্ষমতা থেকে অপসারণ করে ক্ষমতায় আসে। তার একমাত্র লক্ষ্য ছিল এই বিশাল গ্যাস ক্ষেত্রকে কাজে লাগানো। তাই গ্যাসকে তরলীকরণ গবেষণার উপর প্রচুর বিনিয়োগ করেন, যাতে সহজেই জাহাজের মাধ্যমে গ্যাস রপ্তানি করা যায়। বর্তমান বিশ্বে বৃহত্তম গ্যাস রপ্তানিকারক রাষ্ট্র কাতার। 2 বছর আগেও কাতার, চীন, ভারত, জাপান আর দক্ষিণ কোরিয়াতেও 1/3 গ্যাস রপ্তানি করে। জ্বালানি সম্পদ কাজে লাগিয়ে কাতার প্রচুর অর্থ আয় করেছে। প্রশ্ন হচ্ছে, এই বিশাল অর্থ কাতার কোথায় ব্যয় করেছে? কাতার এই বিশাল অর্থ কাজে লাগানোর জন্য গঠন করেছে কাতার ইনভেস্টমেন্ট অথরিটি। এতে প্রচুর অর্থ রয়েছে। কাতার এই বিশাল তহবিল বিভিন্ন জায়গায় রিয়েল এস্টেট কোম্পানিতে বিনিয়োগ করে, সেই সাথে হোটেল, অফিস, অ্যাপার্টমেন্ট কেনার মাধ্যমে লন্ডনের বেশ বড় একটি অংশ কাতারের দখলে রয়েছে। ইতিমধ্যে সড়ক ব্যবস্থা, এয়ারপোর্ট, বন্দর, গবেষণা কেন্দ্র আর বাণিজ্যিক কেন্দ্র তৈরিতে কয়েক বিলিয়ন ডলার খরচ করেছে এই কাতার সরকার। কাতার সরকারের মতে ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছে কাতার, যাতে প্রাকৃতিক সম্পদের ভান্ডার ফুরিয়ে গেলেও কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। কিন্তু সেই ধরনের সমস্যা হয়তো অনেক দূরে, কারণ অদূর ভবিষ্যতে তেলের চাহিদা কমে যাওয়ার সম্ভাবনা থাকলেও গ্যাসের চাহিদা ক্রমেই বাড়ছে। হামান আল থানি ক্ষমতায় আসার পর একটি বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন। ক্ষমতায় টিকে থাকতে হলে আন্তর্জাতিক অঙ্গনে প্রভাব বিস্তার করতেই হবে। মূলত এক সময় কাতারকে নিয়ন্ত্রণ করত সৌদি আরব। কাতারের আমির চিন্তা করলেন, কাতারকে ভালোভাবে টিকিয়ে রাখতে হলে আন্তর্জাতিক অঙ্গনে কাতারের নিজেদের পরিচয় তুলে ধরতে হবে, না হলে সৌদি আরবের সাথে কোনো বিরোধ হলে কাতারের স্বাধীনতা হুমকির মুখে পড়তে পারে। তাই 2003 সালে সৌদি সরকার যখন মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের সৈন্য নিয়ে যেতে অনুরোধ করে, তখন কাতার অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে মার্কিন সৈন্যদেরকে তাদের দেশে আমন্ত্রণ জানায়, যার কারণে $1 বিলিয়ন খরচ করে মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় বিমান ঘাঁটি আল উদ্দি তৈরি করা হয় এই কাতারে। প্রায় 11,000 সৈন্য বসবাস করে এখানে। কাতারের আন্তর্জাতিক প্রভাব প্রতিবেশী 2 দেশ সৌদি আরব এবং আরব আমিরাতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। তাই 2017 সালের জুন মাসে মিশর এবং বাহরাইনকে সাথে নিয়ে কাতারের বিরুদ্ধে অবরোধ ঘোষণা করে তারা। অভিযোগ করা হয় কাতার মৌলবাদী সন্ত্রাসী সংগঠনকে সাহায্য করছে। অবরোধের মূল কারণ যে আন্তর্জাতিক অঙ্গনে কাতারের প্রভাব বিস্তার রোধ করা, কিন্তু বাস্তবে বলতে গেলে পুরো অবরোধটাই মুখ থুবড়ে পড়ে। কাজের কাজ কোনো কিছুই হয় না। প্রথমত, বেশিরভাগ দেশেই এই অবরোধকে সমর্থন করেনি, কুয়েত কিংবা ওমানও নয়। অন্যদিকে তুরস্ক আর ইরানের সাথে সম্পর্ক আরো জোর বাড়িয়েছে কাতার। ইরান নিজেদের নৌ এবং আকাশপথ ব্যবহারের অনুমতি দেয় কাতারকে, আর এভাবেই অবরোধ আরোপের পর জাহাজ ভর্তি খাদ্য পাঠিয়ে দেয় তুরস্ক। বিনিময়ে কাতারের তুরস্ক সামরিক ঘাঁটি সম্প্রসারণের সুযোগ পায়। বর্তমানে তুরস্কে অন্যতম বিদেশি বিনিয়োগকারী দেশে পরিণত হয়েছে কাতার। এই করোনার মহামারীতে বন্ধু দেশটি যেন কোনো সংকটে না পড়ে, সেই জন্য তুরস্কের ব্যাংকে নিজেদের তহবিলে $15 বিলিয়ন উন্নতি করেছে কাতার। সর্বশেষ 29 নভেম্বর তুরস্ক এবং কাতার 2 দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্যে 10টি নতুন চুক্তি স্বাক্ষর হয়েছে।